নমস্কার বন্ধুরা, কুইক বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর স্পারমাটোজেনেসিস যে টপিক সেইটা, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারের স্পারমাটোজেনেসিস টপিক। তো আজকে আলোচনা হবে যে স্পারমাটোজেনেসিস কোথায় হয়, এর কী কী ভাগ, এখানে কোষগুলো কী কী পর্যায়ে বিভাজিত হয়, আর তার সঙ্গে দেখে নেব যে শুক্রাণুর গঠন কীরকম, অর্থাৎ স্ট্রাকচার অফ স্পার্ম, সেইটাও দেখে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো স্পারমাটোজেনেসিস কথাটার মানে হচ্ছে, স্পারমাটো মানে হচ্ছে স্পার্ম, জেনেসিস মানে হচ্ছে উৎপত্তি, অর্থাৎ যে প্রক্রিয়ায় স্পার্ম তৈরি হয় বা শুক্রাণু তৈরি হয় তাকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো স্পারমাটোসাইটোজেনেসিস, আর একটা হলো স্পারমিওজেনেসিস। অর্থাৎ স্পারমাটোসাইট যে সেলগুলো আছে সেইগুলো তৈরি হওয়া, আর তাদের পরিণতি প্রাপ্ত হয়ে এইরকম শুক্রাণুর মতো গঠন সৃষ্টি হওয়া। এই দুটোকে প্রথমেরটাকে বলা হচ্ছে স্পারমাটোসাইটোজেনেসিস, আর শুক্রাণুর মতো এরকম চেহারা নেওয়াটাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। তাহলে এই দুটো ভাগে একে ভাগ করা যাচ্ছে। তো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া ঘটে যে শুক্রাশয়ের মধ্যে যে সেমিনিফেরাস নালিকা আছে, সেই সেমিনিফেরাস টিবিউলসগুলোর ভেতরে সাটলি কোষের গায়ে যে লেগে থাকছে বিভিন্ন ধরনের সেলগুলো, সেখানেই ধাপে 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 এগুলো পরিণত প্রাপ্ত হচ্ছে। তাহলে যদি আমরা সেমিনিফেরাস নালিকার গঠনটা একবার মনে করি, তাহলে দেখা যাবে সেমিনিফেরাস নালিকার ভেতরে কিছু সাটলি সেল আছে, আর সাটলি সেলগুলোর গায়ে বিভিন্ন ধরনের কোষগুলো গায়ে এঁটে থাকে, এবং সাটলি কোষ থেকেই সেগুলো পুষ্টি সংগ্রহ করে। তো সেই সাটলি কোষগুলোর মধ্যে থাকা যে কোষ, সেগুলোই ধাপে ধাপে পরিণত হচ্ছে। সেই ধাপে ধাপে থাকা কোষগুলো কি কি? প্রথমে আমরা আসি স্পারমাটোগোনিয়া। তো প্রাইমর্ডিয়াল জার্ম সেলস বলে কিছু সেলস আছে, প্রাইমর্ডিয়াল জার্ম সেলস, যেগুলো ভ্রূণ যখন তৈরি হয়, একটা ভ্রূণ যখন মেল হয়, তখন সেখান থেকে প্রাইমর্ডিয়াল জার্ম সেলসগুলো প্রথম শুক্রাশয়ের মধ্যে এসে বসে, এবং সেগুলোই পরবর্তীকালে তৈরি করে স্পারমাটোগোনিয়া। অর্থাৎ এক্ষেত্রে প্রচুর পরিমাণে মাইটোসিস কোষ বিভাজন ঘটে এবং স্পারমাটোগোনিয়া তৈরি হয়। স্পারমাটোগোনিয়া মোটামুটি 12 মাইক্রন মতো এর আকার এবং ক্ষুদ্র একটি কোষ। এরকম অসংখ্য স্পারমাটোগোনিয়া এক একটি শুক্রাশয়ের মধ্যে থাকে। এই স্পারমাটোগোনিয়াগুলি দুটো ভাগে প্রথমে একে ভাগ করা যাচ্ছে, একটা হলো টাইপ এ, একটা হলো টাইপ বি। তো টাইপ এ স্পারমাটোগোনিয়া, টাইপ বি স্পারমাটোগোনিয়া। টাইপ এ স্পারমাটোগোনিয়া স্টেম সেল হিসেবে কাজ করে। তো স্টেম সেল কথাটার মানে কি? সেল মানে হচ্ছে যে কোষগুলো নিজের সংখ্যা বৃদ্ধি করে এবং সেখান থেকে পরবর্তীকালে ডেরিভেটিভ হয়ে আর অন্যান্য কোষ তৈরি হয়। তো স্টেম সেলগুলো হচ্ছে বডির অনেকটা রিজার্ভের মতো। তো স্টেম সেল থেকে যখন যেগুলো হচ্ছে কমিটেড স্টেম সেল, অর্থাৎ যে স্টেম সেলগুলো একটি নির্দিষ্ট কোষ তৈরি করার জন্য কমিটেড হয়ে আছে, সেই ধরনের স্টেম সেলগুলো হচ্ছে এই স্পারমাটোগোনিয়া বা টাইপ যে স্পারমাটোগোনিয়া সেইগুলো। তো স্টেম সেলগুলো যদি সবই শুক্রাণু তৈরি করে দেয়, তাহলে তো তার রিজার্ভ শেষ হয়ে যাবে একদিন। তাই একে দুভাগে ভাগ করে নেওয়া হয়েছে, একটা হলো টাইপ এ স্পারমাটোগোনিয়া, আর একটা হলো টাইপ বি স্পারমাটোগোনিয়া। তো যেগুলো টাইপ এ স্পারমাটোগোনিয়া, সেগুলো বারবার মাইটোসিস বিভাজন করে টাইপ এ স্পারমাটোগোনিয়ার একটা পপুলেশন মেনটেন করে, অর্থাৎ টাইপ এ স্পারমাটোগোনিয়ার সংখ্যাটাকে নির্দিষ্ট রাখে। আর টাইপ বি স্পারমাটোগোনিয়া যেটা, সেখান থেকে ধাপে ধাপে শুক্রাণু তৈরি হয়। তো এইভাবে স্টেম সেলগুলি শুক্রাণু তৈরি করার জন্য কমিটেড। তাহলে টাইপ বি স্পারমাটোগোনিয়া যেটা আছে, সেখান থেকে তৈরি হবে প্রাইমারি স্পারমাটোসাইট। তো প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হওয়ার সময় এক্ষেত্রে ঘটছে মাইটোসিস কোষ বিভাজন, এবং প্রাইমারি স্পারমাটোসাইট হওয়া মানে সেটা কমিটেড হয়ে গেল টুয়ার্ডস দ্য প্রোডাকশন অফ স্পার্ম। তো নেক্সট প্রাইমারি স্পারমাটোসাইট হবে গ্রোথ, অর্থাৎ একটা কোষ বিভাজিত হলে তার সাইটোপ্লাজম বা কোষ অর্গানগুলো ছোট থাকে, তারপরে সাইটোপ্লাজম বৃদ্ধি হয়ে সে কোষটা আস্তে আস্তে বড় হয়। তো এই যে গ্রোথের পর্যায়, সেটা এই সময় ঘটবে। প্রাইমারি স্পারমাটোসাইট গ্রোথ করবে, গ্রোথের পর সে যখন প্রায় তার দ্বিগুণ সাইজে পরিণত হবে, ডাবল সাইজে পরিণত হবে, তখন সেটা করবে মিওসিস 1। তো এক্ষেত্রে মিওসিস 1
এবং মিওসিস 2 যেমন আমরা মিওসিসে পড়ে এসেছি এক্ষেত্রে সেটাও ঘটবে। তো মিওসিস 1 এটাকেই বলা হয় হ্রাস বিভাজন, অর্থাৎ এখানেই ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। তাহলে আমি বলতে পারি যে প্রাইমারি স্পারমাটোসাইট হচ্ছে ডিপ্লয়েড, সেখান থেকে তৈরি হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা হলো হ্যাপ্লয়েড। তো এখান থেকে হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হলো এবং মিওসিস 1 এর ফলে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। তো এখানে দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হলো এবং এখানে এটাই হলো হ্রাস বিভাজন। প্রকৃতপক্ষে যেখানে মিওসিস আমরা যতদিন পড়ে এসেছি এটাই হলো বাস্তব যেখানে মিওসিস ঘটছে তার একটা উদাহরণ। নেক্সট হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে হবে মিওসিস 2। মিওসিস 2 মানে হচ্ছে সেটা প্রায় মাইটোসিসের মতোই, অর্থাৎ দুটো হ্যাপ্লয়েড কোষ থেকে চারটে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। তো এক্ষেত্রেও সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড তৈরি হবে। তো এই স্পারমাটোগোনিয়া থেকে চারটে একটা স্পারমাটোগোনিয়া থেকে টাইপ বি থেকে একদম স্পারমাটিড পর্যন্ত তৈরি হওয়াকে বলা হচ্ছে স্পারমাটোসাইটোজেনেসিস। অর্থাৎ এখানে স্পারমাটোসাইটো মানে হচ্ছে স্পারমাটোসাইট, জেনেসিস মানে তৈরি হওয়া, অর্থাৎ এক্ষেত্রে স্পারমাটোসাইট তৈরি হচ্ছে এই পদ্ধতি। এবার এইখানে এই যে চারটে সেল সেগুলো কিন্তু কমপ্লিট সাইটোকাইনেসিস হয় না, অর্থাৎ এদের মধ্যে সাইটোপ্লাজমিক ব্রিজ দিয়ে এরা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, পরবর্তীকালে এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। তাহলে এই পুরো পর্যায়গুলো ঘটছে সেমনিফেরাস নালিকার ভেতরে থাকা যে সাটলি কোষ তার গায়ে গায়ে এই পর্যায়গুলো ঘটছে এবং সাটলি কোষ থেকে যে এবিপি এবং টেস্টোস্টেরন এই যে হরমোন, এই হরমোনগুলো যে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে সেটা এই স্পারমাটোজেনেসিসকে এই টেস্টোস্টেরন এটা ইনডিউস করে। তো টেস্টোস্টেরন সিক্রেশন এটা শুরু হয় পিউবার্টিতে, অর্থাৎ 12 থেকে 14 বছর বয়সের সময়। সেই জন্যই এক্ষেত্রে আমরা দেখব যে পিউবার্টির সময় থেকেই স্পারমাটোজেনেসিস শুরু হয়। তাহলে স্পারমাটিড পর্যন্ত হলো, যেটা হচ্ছে স্পারমাটোসাইটোজেনেসিস। এবার স্পারমাটিডস থেকে তৈরি হবে স্পারমাটোজোয়া। তো স্পারমাটিডস থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার পদ্ধতিটা একটা হিউজ চেঞ্জ হয়। প্রত্যেকটা যে স্পারমাটিড তৈরি হলো সেইগুলো তারপরে নিজেদের মধ্যে যে সেল অর্গানেল, নিজেদের শেপ সমস্ত কিছু পাল্টে ফেলার পর এই গোল কোষটা এইরকম দেখতে হয়, বা এটাকে বড় করে দেখলে আমরা দেখবো এইরকম দেখতে হয়। তো এই যে পর্যায়টা, যে সময় ওই যে গোল একটি কোষ থেকে এইরকম দেখতে একটা শুক্রাণু বা স্পার্ম তৈরি হলো, তখন সেই পর্যায়টাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। তাহলে স্পারমিওজেনেসিস সময় কি ঘটছে না, স্পারমিওজেনেসিসের সময় এই একটা স্পার্মের স্ট্রাকচার দেখলেই, গঠন দেখলেই আমরা বুঝতে পারবো স্পারমিওজেনেসিসের সময় কি ঘটেছে। স্পারমিওজেনেসিসের সময় ফার্স্ট হলো নিউক্লিয়াস। তো এটা হলো একটা স্পার্মের নিউক্লিয়াস, যেটা আছে হেড, এই হেডের মধ্যে। তো এটা হলো মস্তক বা হেড, এটা হলো মিড পিস এই পর্যন্ত, আর এই বাকি জায়গাটা হচ্ছে পুচ্ছ বা টেল। এই তিনটে ভাগে একটা স্পার্মকে ভাগ করা যাচ্ছে। তো হেড যে স্ট্রাকচারটা, হেডের মধ্যে মেনলি আছে নিউক্লিয়াস আর অ্যাক্রোজোম আর নিউক্লিয়াস, এই দুটো আছে। তো কি হয়, নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএ থাকে সেটা হিস্টোন প্রোটিনগুলো মডিফাইড একটি অন্য প্রোটিন দ্বারা রিপ্লেসড হয়। আমরা জানি যে নিউক্লিয়াসের ভেতরে থাকা যে ডিএনএ সেটা হিস্টোন প্রোটিনের সঙ্গে লেগে থাকে, সেটা প্রোটামিনস এবং অন্যান্য প্রোটিনের সঙ্গে লেগে যা সাইজ ছিল তার থেকে পিছিয়ে আরও কম্প্যাক্ট হয়ে যায়। কারণ স্পার্ম হচ্ছে অত্যন্ত ছোট একটা স্ট্রাকচার, মানে এর থেকে গঠনটা আরও ছোট হচ্ছে, বড় হচ্ছে না। একটি স্পারমাটিড থেকে যখন স্পারমাটোজোয়া তৈরি হলো তার সাইজটা আরও ছোট হলো, হেডের সাইজটা। তো তাই নিউক্লিয়াসটাকে ওই ছোটো জায়গা ফিট করার জন্য ওখানে হিস্টোন প্রোটিনগুলো খুলে গিয়ে আরও অন্যান্য প্রোটামিনস এবং অন্যান্য প্রোটিনগুলো ওখানে যুক্ত হয়, তারপরে নিউক্লিয়াসটা কম্প্যাক্ট। আর অ্যাক্রোজোম এইটা তৈরি হয় গলজি কমপ্লেক্স থেকে বা গলজি বডি থেকে। গলজি বডির যে সিস্টারনি টিবিউল যা ছিল বা ভেসিকেল যা ছিল সবগুলো একত্রিত হয়ে একটা থলির মতো গঠন সৃষ্টি করে। তো সেই থলির মতো গঠনটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের মধ্যে থাকে ডিম্বাণুকে মানে পেনিট্রেট করার জন্য এই বিশেষ কিছু উৎসেচক, যেমন হায়ালুরোনিডেজ, স্পার্ম লাইসিন, এরকম ধরনের কিছু উৎসেচক এই অ্যাক্রোজোমের মধ্যে থাকে। তাহলে অ্যাক্রোজোমকে বলা হয় উৎসেচক ভর্তি থলি। এবার এই অ্যাক্রোজোমটার দুই প্রান্ত একদম নিচের দিক পর্যন্ত টানা থাকে, দেখতে অনেকটা ছাতার মতো লাগে। নিউক্লিয়াসের ওপর থেকে অ্যাক্রোজোমটা একদম পুরো ছাতার মতো একে ঘিরে ধরে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ম্যানচেট। তো সেটা দিয়ে অ্যাক্রোজোমটাকে এরকম টেনে
নামানো হচ্ছে। এটা হলো পুরোটা হেড। হেডের পরে আছে মিড পিস। তাহলে দুটো উপসংহার দেখলাম, একটা হলো গলগি কমপ্লেক্স, তারপরে একটা দেখলাম নিউক্লিয়াস। নেক্সট ইম্পর্টেন্ট সেল অর্গানেল হচ্ছে সেন্ট্রিওল। তো সেন্ট্রিওলকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হলো প্রক্সিমাল সেন্ট্রিওল, একটা হলো ডিস্টাল সেন্ট্রিওল। তো প্রক্সিমাল সেন্ট্রিওল এটাই প্রকৃতপক্ষে শুক্রাণুর সেন্ট্রিওল। তো এইটাকেই বলা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, যেখান থেকে যেটা থাকবে নিউক্লিয়াসের নিচে একটা গর্তের মধ্যে, সেই গর্তটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন ফোসা। তো এই গর্তের মধ্যে সেন্ট্রিওল থাকে, আর সেখান থেকে তৈরি হবে অ্যাক্সোনিম। এই অ্যাক্সোনিমটাই পরবর্তীকালে যে ফ্লাজেলা বা পুচ্ছ সেইটার কাঠামো তৈরি করে। অর্থাৎ আমরা জানি যে কোনো ফ্লাজেলা বা সিলিয়া এই ধরনের স্ট্রাকচার সেন্ট্রোজোম থেকেই তৈরি হয়। তো এক্ষেত্রে সেন্ট্রিওল থেকেই যে অ্যাক্সোনিম বেরিয়েছে লম্বা মতো, সেই অ্যাক্সোনিম পরবর্তীকালে শুক্রাণুর যে ফ্লাজেলা তার কাঠামো তৈরি করে। নেক্সট মিড পিসের মধ্যে আর থাকলো মাইটোকন্ড্রিয়া। তো এর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, যে মাইটোকন্ড্রিয়া আমরা এতদিন দেখে এসেছি স্লিপার লাইক অ্যানিম্যালগুলো, অর্থাৎ হাওয়াই চটির মতো দেখতে। সেই মাইটোকন্ড্রিয়া যতগুলো একটি স্পার্মাটিডের মধ্যে ছিল, স্পার্মাটোজোয়া তৈরি হওয়ার সময় বা স্পার্ম তৈরি হওয়ার সময় এই প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া নিজেদের মধ্যে জুড়ে গিয়ে একটা লম্বা মাইটোকন্ড্রিয়াল চেন এবং পেঁচানো, অর্থাৎ স্পাইরাল মাইটোকন্ড্রিয়াল চেন তৈরি করে। এবং এটা হচ্ছে ডাবল লেয়ার স্পাইরাল মাইটোকন্ড্রিয়াল চেন এই মিড পিসের মধ্যে ভর্তি থাকে। মাইটোকন্ড্রিয়া কেন দরকার না, এই শুক্রাণুর এই যে পুচ্ছ, এই পুচ্ছ বা টেল বা ফ্লাজেলার সাহায্যে অনেকটা রাস্তা এ যায়। তো এতটা রাস্তা মুভমেন্ট করার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জি সাপ্লাই করে মাইটোকন্ড্রিয়া। সেই জন্য স্পার্মের হিউজ অ্যামাউন্ট অফ মাইটোকন্ড্রিয়া অল্প জায়গার মধ্যে ঠুসে ভরে দেওয়ার জন্য সেটা তার স্বাভাবিক গঠন ছেড়ে দিয়ে একটা স্পাইরাল স্ট্রাকচার তৈরি করেছে। এটা হলো মাইটোকন্ড্রিয়া। এর পরবর্তী যে স্ট্রাকচার সেটা হলো টেল, যেটা এমনি আমরা ক্লাস 11-এ পড়েছি যে কোনো ফ্লাজেলার যে জেনারেল স্ট্রাকচার এখানেও সেইটি থাকবে এবং সেই টেল গিয়ে শেষ হবে। এই পর্যন্ত টেলটা দেখা যাচ্ছে সাইটোপ্লাজমিক যে সিথ, যে মেমব্রেন, সেই মেমব্রেন এই পর্যন্ত আছে। শেষ কিছুটা অংশে আর সাইটোপ্লাজমিক সিথ থাকে না, অর্থাৎ ওটা হলো নেকেড ফ্লাজেলা। তো এইটা হলো স্পার্মের স্ট্রাকচার। এই ঘটনাটা, এই এতগুলো যে চেঞ্জ, একটা গোল সেল থেকে এতগুলো যে চেঞ্জ হলো, সেই চেঞ্জ হওয়ার ঘটনাকেই বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে এই শুক্রাণু এইরকম গঠন হওয়ার সুবিধা কি হলো না, এইরকম গঠন হওয়ার জন্য ফ্লাজেলা থাকার জন্য শুক্রাণু হচ্ছে মুভমেন্ট করতে পারে। আর মুভমেন্ট করার জন্যই, কারণ শুক্রাণুকে অনেকটা রাস্তা মুভমেন্ট করতে হয়। শুক্রাণু মোটামুটি সার্ভিক্সে এসে সিমেনের মধ্যে পড়ে, সার্ভিক্স থেকে তাকে ইউটেরাস পেরিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকে অ্যাম্পুলা পর্যন্ত যেতে হয়। অতটা রাস্তা যাওয়ার পর তবে সে ডিম্বাণুকে মিট করে ফার্টিলাইজ করতে পারে। তো এতটা রাস্তা যাওয়ার জন্য তাকে প্রয়োজন হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ মাইটোকন্ড্রিয়া, ফ্লাজেলা আর এরকম একটা এরোডাইনামিক সেল। নেক্সট আমরা আসি এর হরমোনাল রেগুলেশন। তো এর হরমোনাল রেগুলেশন যেটা আমরা ওই শুক্রাণুর যে কলাস্থানিক গঠন, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, সেখানেই অনেকটা দেখেছি যে এফএসএইচ আর আইসিএসএইচ। এফএসএইচ এর প্রভাবে সেমনিফেরাস নালিকার মধ্যে তৈরি হবে এবিপি, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, আর এলএইচ বা আইসিএসএইচ এর প্রভাবে লেডিকের আন্তঃকোষের মধ্যে তৈরি হবে টেস্টোস্টেরন। যে টেস্টোস্টেরন এবিপির সাহায্যে কনসেন্ট্রেটেড হবে, যে সাটলি সেলকে উদ্দীপিত করবে এই ধাপে ধাপে বিভিন্ন কোষগুলো তৈরি করার জন্য। এইভাবে এটা তৈরি হবে। নেক্সট সাটলি সেলের মধ্যে আরেকটা হরমোন বেরোয় যেটা হচ্ছে ইনহিবিন। সেই ইনহিবিনের জন্য এটা কি হয়, পুরো প্রসেসটাকে বন্ধ করে দেয়। অর্থাৎ যখন টেস্টোস্টেরনের দরকার নেই তখন তাকে ইনহিবিট করে এফএসএইচ ও এলএইচ। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো, এবার এই স্পার্ম যখন ম্যাচিউর হয়ে গেল তারপর কি হবে না, সেটা সেমনিফেরাস নালিকার যে লুমেন, যে গর্ত, সেই গর্তের ভেতরে ঢুকবে। সেখান থেকে সেটা চলে আসবে, আমরা পড়েছি গঠনে এর আগে ক্লাসে, যে এপিডিডাইমিসে এসে সেটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে। এবং একটা হিউম্যান মেল প্রতিদিন প্রায় 10⁻12 অ্যামাউন্ট অফ স্পার্ম প্রোডাকশন করতে পারে, দিয়ে সেটা এপিডাইমিসে স্টোর থাকতে পারে।
এপিডিডাইমিসে এসে সেটা আরও নারিশমেন্ট পায় এবং সেটা ভাস ডিফারেন্সের মধ্যেও থাকে, ভাস ডিফারেন্স আর এপিডিডাইমিসের মধ্যে থাকে। তাদের মধ্যেকার যে এপিথেলিয়াল টিস্যু, সেখানে এপিথেলীয় কলা, সেখানে সেটা পরিণতি প্রাপ্ত হয়, সেখানে সেটা ম্যাচুরেশন হয়ে সেখান থেকে নিউট্রিয়েন্ট কালেক্ট করে সেটা আরও পরিণত হয়, দিয়ে যখন ইজাকুলেশন হয় তখন ভাস ডিফারেন্স থেকে সেটা দেহের বাইরে বেরিয়ে যায়। তো এইটা হলো কমপ্লিট স্পার্মাটোজেনেসিস অ্যান্ড স্ট্রাকচার অফ স্পার্ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। আর যদি ভালো লাগে তাহলে হিট দ্য থামস আপ বাটন অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ডস। থ্যাংক ইউ।